নমস্কার বন্ধুরা, এসে গেছি স্যাটারডে টেলস এর আজকের এপিসোড নিয়ে। দীর্ঘ 6টি পর্ব ধরে চলা স্যার আর্থার কোনান ডয়েলের লেখা রক্তের সূত্র, যার গল্পের মূল চরিত্র বিখ্যাত শার্লক হোমস, আজ এসেছি তার সপ্তম এবং অন্তিম পর্ব নিয়ে। দীর্ঘ 6টি পর্ব ধরে রহস্যের জাল বুনেছে, খুন হয়েছে, গোয়েন্দাগিরি হয়েছে, বহুরূপী দেখেছি আমরা। সেই সমস্তর পরে আজ যবনিকা পতন। সেই যবনিকা পতন দেখতে আজকের ভিডিওটা দেখতে হবে পুরো। আর যারা আজকের ভিডিওটা ফার্স্ট দেখছো তাদের জন্য বলি, আমার আগের 6টা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি সবসময়, সেগুলোর থেকে তোমরা দেখে এটা দেখো। কারণ মাঝখান থেকে হঠাৎ করে অন্তিম পর্ব দেখলে কিচ্ছু বুঝবে না তোমরা, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাই আগের পর্বগুলো পুরো না দেখো, একটু একটু করে দেখে জিনিসটা বুঝে আজকেরটা দেখতে আসাই ভালো। আর প্লিজ লাইক আর কমেন্ট করে জানিও পুরো গল্পটা কেমন লাগলো, যেহেতু আজকে শেষ। আজকের গল্পটার ফিডব্যাক চাই আমি, মানে গল্পটা কিরকম লেগেছে শুনতে। শার্লক হোমসের তো অনেক গল্প আছে, এটা ফার্স্ট গল্প, সেটা কিরকম লেগেছে শুনতে আমার কণ্ঠে, সেটা একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আর যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবারটা একটু বাড়ে। সাবস্ক্রাইবারটার জন্যই তো সব করা। তাহলে বেশি বক বক না করে, দেরি না করে আসল কাজে যাওয়া যাক। শুরু করা যাক রক্তের সূত্রের অন্তিম পর্ব। কয়েদিটি আমাদের প্রচন্ড বাধা দিয়েছিল বটে, কিন্তু তা সত্ত্বেও মনে হলো না আমাদের উপর তার কোনো আক্রোশ আছে। কারণ যখন দেখলো আর এখন তার কিছুই করার সামর্থ্য নেই, সে সহৃদয়তার সঙ্গে হেসে উঠল। বললেন, সে আশা করেছে ধস্তাধস্তিতে কেউ আহত হয়নি। শার্লক হোমসের দিকে ফিরে তারপর বলল, আপনারা হয়তো এখন আমায় থানায় নিয়ে যাবেন। আমার গাড়িটা দরজার কাছে আছে, পায়ের বাঁধন খুলে দিলে আমি হেঁটে যেতেই পারবো। আজকাল আমি আর আগের মতো তেমন হালকা নই। গ্রেগসন আর লেক্সটারের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হয়ে গেল। হয়তো তার ভাবলো এখানে ব্যবস্থাটা একটু দুঃসাহসের হবে, কিন্তু হোমস বন্দিকে সম্পূর্ণ বিশ্বাস করলেন। যে তোয়ালে দিয়ে তার 2 গোড়ালি বাঁধা হয়েছিল খুলে দিলেন সেটা। লোকটি তখন উঠে দাঁড়িয়ে পা দুটো ছড়িয়ে দিল। নিশ্চিত হওয়ার জন্যই বোধ হয় সে সত্যিই মুক্ত হয়েছে। মনে পড়ছে তার দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে এমন সুগঠিত বলিষ্ঠ দেহ অতি অল্পই দেখেছি, এবং তার রোদে পোড়া লালচে মুখ যে দৃঢ় প্রতিজ্ঞার কর্মকুশলতার প্রকাশ ছিল, তার গুরুত্বও যেন তার শক্তির চেয়ে কম যায় না। হোমসের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে সে সরল মনে বলল, পুলিশের উচ্চতম পদ যদি খালি থাকে তো আমার মনে হয় আপনি তার সবচেয়ে উপযুক্ত। যেভাবে আপনি আমার পিছু নিয়ে এসেছেন তা রীতিমতো উদাহরণস্বরূপ। তোমরা এসো গাড়িতে আমার সঙ্গে, 2 ডিটেকটিভকে ডেকে হোমস বললেন। কেন? আমি তো গাড়িটা চালিয়ে নিয়ে গেলেই পারি, বললেন লেস্ট্রেড। বেশ, আর গ্রেগসন আমার সঙ্গে ভিতরে এসে বসতে পারো। তুমিও আসতে পারো ডাক্তার। মামলাটার ব্যাপারে যখন কৌতূহলী, হয়তো তখন সঙ্গে গেলে ভালোই হবে। খুশি মনেই রাজি হলাম আমি। সবাই একসঙ্গে নামতে লাগলাম সিঁড়ি বেয়ে। বন্দি পালাবার কোনো চেষ্টা করলো না। ধীরে ধীরে গিয়ে সেই গাড়িটায় উঠলো যেটা ছিল তার নিজের, আর আমরা উঠলাম তার পরে। গাড়োয়ানের জায়গায় উঠে লেস্ট্রেড চাবুক চালালেন। কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। একটা ছোট্ট কামরায় আমাদের নিয়ে যাওয়া হলো। একজন পুলিশের লোক সেখানে বন্দির আর যার যার মৃত্যুর জন্য যে অভিযুক্ত তাদের নাম লিখে নিল। পুলিশের লোকটির মুখ সাদা, ভাবাবেগের কোনো বালাই তার মধ্যে নেই। নিতান্ত মামুলি ভাবে সে কাজ করে চলে। বলল, 1 সপ্তাহের মধ্যেই বন্দিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। মিস্টার জেফারসন হোপ, আপনার কি কিছু বক্তব্য আছে? সেক্ষেত্রে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি যা বলবেন তা লিখে নেওয়া হবে এবং প্রয়োজন বোধে আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা যেতে পারে। বন্দি ধীরে ধীরে বলল, অনেক কিছু আমার বলবার আছে,
সে সবই আমি আপনাদের কাছে বলতে চাই। ইন্সপেক্টর বললেন, এখন না বললে বিচারের সময় বললেই কি ভালো হতো না? হোপ বলল, দেখবেন হয়তো আমার বিচারই হবে না। অমন চমকে উঠবেন না, আমি আত্মহত্যার কথা বলছি না। আচ্ছা, আপনি কি ডাক্তার? এই শেষ প্রশ্নটা করার সময় সে তার ভয়ঙ্কর কালো চোখে আমার দিকে তাকালো। বললাম, হ্যাঁ। আপনার হাতটা এখানে রাখুন দেখি। এই বলে সে ঈষৎ হেসে হাতকড়া লাগানো হাত দিয়ে তার বুকটা চিহ্নিত করে দিল। আমি তাই করলাম এবং সঙ্গে সঙ্গে এক অত্যন্ত অস্বাভাবিক স্পন্দন, একটা তোলপাড় যেন পাঁজরার ভিতর লক্ষ্য করলাম। বুকের দেওয়ালে শক্তিশালী কোনো ইঞ্জিন চলছে। নিস্তব্ধ ঘরের মধ্যে একটা মরা গুঞ্জন যেন আসছে সেখান থেকে। বললাম, আরে এই যে অ্যাওরটিক অ্যানোরিজম। গত সপ্তাহে এক ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম। তিনি বললেন, নিশ্চয় কয়েকদিনের মধ্যে ফেটে পড়বে। বেশ কয়েক বছর ধরে খারাপ হতে হতে এই অবস্থায় এসেছে। সল্টলেক মাউন্টেন্স অঞ্চলে ঠান্ডা লাগা আর অপুষ্টির ফলে। তা এখন তো আমার কাজ শেষ, কবে মারা যাব এ নিয়ে আর কোনো ভাবনা আমার নেই। তবে যাবার আগে সমস্ত ঘটনাটা প্রকাশ করে যেতে চাই। একটা সাধারণ খুনে বলে লোকে আমায় মনে রাখুক, এ আমি চাই না। দুই ডিটেকটিভ আর ইন্সপেক্টরটির মধ্যে একটা সংক্ষিপ্ত আলোচনা হলো ওকে এখন ওর কাহিনী প্রকাশ করতে দেওয়া হবে কিনা এই বিষয়ে। আপনি কি মনে করেন ডাক্তার, যে এই মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। নিশ্চয়, আমি বললাম। ইন্সপেক্টর বললেন, তাহলে তো পরিষ্কার দেখা যাচ্ছে বিচারের খাতিরে এক্ষুনি ওর বক্তব্য শুনে নেওয়া উচিত। তারপর কয়েদির দিকে ফিরে বললেন, আচ্ছা, আপনি আপনার বিবৃতি দিতে পারেন, কিন্তু আবার আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, তা লিখে নেওয়া হবে। আপনাদের অনুমতি নিয়ে আমি বসে বসে বলছি। এই বলে সে বসে পড়ল। তারপর বলল, এই অ্যানোরিজম আমাকে সহজেই ক্লান্ত করে ফেলে। তার উপর আধ ঘন্টাটা আগে যে ধস্তাধস্তি হয়েছে, তাতে নিশ্চয় তার কোনো উন্নতি হয়নি। আমি এখন একেবারে কবরের কিনারায় এসে পৌঁছেছি। সুতরাং স্বভাবতই মিথ্যা বলবো না, যা বলছি সম্পূর্ণ সত্য, এবং সে বিবৃতি কিভাবে কাজে লাগাবেন সে ভাবনা আপনাদের, আমার তাতে কিছুই যায় আসে না। এই বলে হোপ চেয়ারে হেলান দিয়ে বসে এই বিবৃতি দিল। অত্যন্ত আশ্চর্য এই বিবৃতি। শান্তভাবে বেশ গুছিয়ে সে বলল, যেন অতি সাধারণ কোনো ব্যাপারে উল্লেখ করছে। আমার লেখা যে নির্ভুল এ আমি জয়ের সঙ্গেই বলতে পারি, কারণ আমি তা লেস্ট্রেডের নোটের সঙ্গে মিলিয়ে দেখেছিলাম এবং লেস্ট্রেড যেমনটি শুনেছিল ঠিক ঠিক লিখে নিয়েছিল। এই দুটি লোকের উপর আমার ঘৃণার কারণ আপনাদের জানার দরকার নেই। শুধু এইটুকুই যথেষ্ট যে দুটি প্রাণীর একটি পিতা আর একটি কন্যা, মৃত্যুর জন্য এরা দায়ী। সুতরাং বেঁচে থাকার অধিকার ওরা হারিয়েছে। আর হত্যাকাণ্ডের পরে এতদিন কেটে গেছে যে কোনো আদালত থেকেই তাদের নামে দণ্ডাজ্ঞা আদায় করা সম্পূর্ণ অসম্ভব। কিন্তু তারা যে অপরাধী এ আমি জানতাম। তাই ঠিক করলাম এক্ষেত্রে আমি হব একাধারে হাকিম আর জুরি আর শাস্তিদাতা, এবং এহেন অবস্থায় আপনারাও তাই করতেন যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব আপনাদের মধ্যে থাকতো। যে মেয়েটির কথা উল্লেখ করলাম, বছর 20 আগে আমার সঙ্গে তার বিয়ের কথা ঠিক ছিল, কিন্তু বাধ্য হয়েই তাকে ড্রেভারকে বিয়ে করতে হয় এবং এতে তার বুক ভেঙে যায়। তার মৃত্যুর পরে আমি বিবাহের আংটিটি তার হাত থেকে খুলে নিয়ে আসি এবং প্রতিজ্ঞা করি ড্রেভার যখন মরবে সেই আংটির উপর চোখ রেখে মরবে, বুঝবে কি জন্য তার এই শাস্তি। সেই আংটি সর্বক্ষণ সঙ্গে নিয়ে আমি তাকে আর তার সহকর্মীকে দুটো মহাদেশ খুঁজে ফিরেছি। শেষ পর্যন্ত ধরেছি তাদের। কালই যদি আমার মৃত্যু হয়, এবং আমার মনে হচ্ছে সেটা খুবই সম্ভব, এটুকু জেনে আমি মরবো যে পৃথিবীতে আমার যে কর্তব্য ছিল তা সম্পন্ন হয়েছে, এবং তা ভালোভাবেই হয়েছে। মরেছে তারা, মরেছে আমারই হাতে। এর বেশি কোনো বাসনা বা কামনা বা আশা আমার জীবনে নেই। ওরা ছিল ধনী আর আমি দরিদ্র, সেজন্য ওদের পিছু নেওয়ার কাজটা সহজ ছিল না আমার পক্ষে। লন্ডনে যখন পৌঁছাই আমার পকেটে তখন প্রায় শূন্য বললেই চলে। সুতরাং কিছু কাজকর্ম না করলে বাঁচবো না। ঘোড়ার গাড়ি চালানো আর ঘোড়ায় চড়া আমার কাছে তখন হাঁটার মতোই স্বাভাবিক।
তাই এক গাড়ির মালিককে সপ্তাহে সপ্তাহে কিছু টাকা দিতে হবে এবং তার অতিরিক্ত যা থাকবে তা হবে আমার। এই শর্তে রাজি হলাম। খুব একটা বেশি প্রায়ই থাকতো না, তাহলেও যা হোক চালিয়ে যেতে লাগলাম কোনো রকমে। সবচেয়ে অসুবিধা হতো পথঘাতের হিসাব রাখা, কারণ আমার মনে হয় এই লন্ডন শহরের মতো এমন গোলকধাঁধার শহর আর কোথাও নেই। যাই হোক, একটা মানচিত্র আমার ছিল, তাই প্রধান হোটেল আর স্টেশনগুলো চিনে নেবার পর আর বিশেষ অসুবিধে হয়নি। যাদের সন্ধানে ফিরছি তাদের ঠিকানা পেতে অবশ্য কিছুটা সময় আমার লেগেছিল। প্রচুর খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত ওদের হদিশ পাই। নদীর ওপারে ক্যাম্বারওয়েলের এক বোর্ডিং হাউসে ওরা ছিল এবং খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি এখন ওরা সম্পূর্ণ আমার হাতে। ইতিমধ্যে আমি দাড়ি রেখেছি, সুতরাং চীন এসে ফেলবে সে সম্ভাবনাও আর নেই। ঠিক করলাম একেবারে ওদের পিছনে এটুলির মতো লেগে থাকবো যতক্ষণ উপযুক্ত সুযোগ মেলে, আর যে ওরা আমাকে ফাঁকি দিতে পারবে না এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তা সত্ত্বেও একবার ওরা প্রায় আমাকে ফাঁকি দিতে বসেছিল। লন্ডনের মধ্যে যেখানেই ওরা গেছে ঠিক আমি ওদের পিছু নিয়ে চলেছি, কখনো গাড়ি করে কখনো বা পায়ে হেঁটে আমি ওদের পিছু নিয়েছি। কিন্তু গাড়িতেই সুবিধা বেশি, কারণ বেশি পিছনে ফেলতে পারতো না। উপার্জন যা করতাম তা কেবল তো ভোরবেলা না হয় অনেক রাত্রে, ফলে মালিকের কাছে আমার দেনা দিনের পর দিন বেড়েই যেতে লাগলো। যাই হোক, তার জন্য আর আমার কোনো চিন্তা ছিল না। আমার তখন একমাত্র লক্ষ্য শত্রুদের নাগালের মধ্যে পাওয়া। কিন্তু অত্যন্ত চতুর ওরা, নিশ্চয় একেবারেই ভেবেছিল ওরা অসম্ভব নয় আমার পক্ষে পিছু নেওয়া। তাই কোনো সময় ওরা একা একা বেরোতো না এবং রাত্রে আদৌ বেরোতোই না। পুরো 2 সপ্তাহ ধরে আমি রোজ ওদের পিছু নিয়েছি, কিন্তু প্রতিবারই ওরা ছিল একসঙ্গে। ড্রাইভার অবশ্য বেশিরভাগ সময় মত্ত অবস্থায় থাকতো, কিন্তু স্ট্যান্ডারসনকে অপ্রস্তুত অবস্থায় পাওয়া ছিল একরকম অসম্ভব। দেরি করে বা সকাল সকাল কোনো সময় কোনো রকম সুযোগ পেলাম না, কিন্তু নিরুৎসাহ হলাম না। কি থেকে যেন আমার স্থির বিশ্বাস হলো যে সময় প্রায় এসে গেছে। একমাত্র ভয় আমার তখন বুকের এই রোগটা পাছে তার আগে ফেটে পড়ে বাদ সাধে। শেষ পর্যন্ত একদিন সন্ধ্যেবেলায় আমি টর্কওয়ে টেরেসে, যেখানে ওরা থাকতো সে রাস্তার নাম, গাড়ি নিয়ে যাওয়া আসা করছি। এমন সময় দেখলাম একটা গাড়ি এসে তাদের বাড়ির দরজায় থামলো। কিছুক্ষণের মধ্যেই একটা মাল এনে গাড়িটায় তোলা হলো। পিছন পিছনে এলো ড্রাইভার আর স্ট্যান্ডারসন। গাড়িটা ছেড়ে দিল ওদের নিয়ে। ঘোড়ায় চাবুক চালিয়ে আমি চোখে চোখে রাখলাম ওদের। ভারী অস্বস্তি হচ্ছিল এই ভেবে যে হয়তো ওরা বাড়ি পাল্টাতে চলেছে। ইউস্টন স্টেশনে এসে ওরা গাড়ি থেকে নামলো, আর আমিও একটা ছেলের উপর ঘোড়াটা ধরবার ভার দিয়ে ওদের পিছু নিয়ে গেলাম স্টেশনের প্ল্যাটফর্মে। লিভারপুলের ট্রেনের সময় জানতে চেয়ে ওরা গার্ডের কাছে শুনলো একটা গাড়ি তক্ষুনি ছেড়ে গেছে, পরের গাড়ির কয়েক ঘন্টা দেরি এখন। শুনে স্ট্যান্ডারসন ভারী মুষড়ে পড়ল। ড্রাইভার কিন্তু মনে হলো যেন খুশি হয়েছে। ভিড়ের মধ্যে আমি ওদের এতটা কাছে গেলাম যে সব কথাই আমার কানে এলো। ড্রাইভার বলল, আর একটা ব্যক্তিগত কাজ আছে, এবং যদি স্ট্যান্ডারসন এই কথায় তাকে ধমক দিয়ে মনে করিয়ে দিল যে কথাই ছিল সবসময় একত্রে থাকবে। ড্রাইভার বলল, ব্যাপারটা একটু গোপনীয়, তাকে তাই বাধ্য হয়ে একা যেতে হচ্ছে। এই কথায় স্ট্যান্ডারসন কি বলল ঠিক শুনতে পেলাম না, কিন্তু তা শুনে ড্রাইভার গালাগালিতে ফেটে পড়ল। মনে করিয়ে দিল সে মাইনে করা চাকর ছাড়া কিছু নয়, সুতরাং হুকুম করার কোনো এখতিয়ার তার নেই। সেক্রেটারি তো তখন হাল ছেড়ে দিয়ে শুধু বলল, যদি শেষ ট্রেনটাও ধরতে না পারো তাহলে যেন হ্যালিডেজ প্রাইভেট হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করে। উত্তরে ড্রাইভার বলল, রাত 11টার আগেই সেই প্ল্যাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তারপর বেরিয়ে গেল। যে মুহূর্তের প্রতীক্ষায় এতকাল দিন গুনছিলাম তা এলো শেষ পর্যন্ত। এবার শত্রুদের আমার আজ হাতের মধ্যে পেয়েছি। একসঙ্গে থাকলে হয়তো পরস্পরকে রক্ষা করতে পারে, কিন্তু একা একা হলে ওরা সম্পূর্ণ আমার হাতে। তবু আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন না করে চটপট কিছু করলাম না। ইতিমধ্যে আমি মতলব ঠিক করে নিয়েছি, প্রতিশোধই কি সুখ যদি যার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে সে জানবারও সময় না পায় আঘাতটা যে করছে এবং কেন করছে। আগে থেকে স্থির করে রেখেছিলাম কিভাবে ওকে জানিয়ে দেব যে যার উপরও অত বড় অন্যায়টা করেছে সেই আজ ওর সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে,
এদিকে এই ঘটনার কদিন আগে এক ভদ্রলোক আমার গাড়িতে একটা চাবি ফেলে যান। ভদ্রলোকের কাজ ছিল ব্রিক্সটন রোডের কয়েকটি বাড়ি তদারক করা। এই চাবি হলো সেই বাড়িগুলোর একটা। সেদিনই সন্ধেবেলা এসে চাবিটা দাবি করা হয় এবং আমিও ফিরিয়ে দিই। কিন্তু সেই অবসরে আমি চাবিটার একটা ছাঁচ তুলে নিয়েছিলাম এবং তা থেকে একটা চাবিও তৈরি করিয়ে নিয়েছিলাম। এর ফলে সুবৃহৎ নগরীর অন্তত একটা বাড়ির সন্ধান পেলাম যেখানে নির্দ্বিধায় থাকতে পারবো। এখন আমার সামনে কঠিন সমস্যা, কি করে ড্রেভারকে এই বাড়িটায় নিয়ে আসা যায়। হাঁটতে হাঁটতে এসে পরপর দুটো মদের দোকানে ঢুকলো আর সেখান থেকে বেরোলো। পরেরটাই ছিল প্রায় আধ ঘন্টা। বেরিয়ে যখন এলো তার পা টলছে, প্রচুর নেশা হয়েছে। ঠিক আমারটার সামনেই গাড়িটার অন্য একটা গাড়ি ছিল, ও ডাকলো সেটাকে। আমিও চললাম পিছু পিছু, এত কাছাকাছি যে সমস্ত পথটাই আমার ঘোড়ার নাকটা তার গাড়ির এক গজের মধ্যে রয়ে গেল। ওয়াটারলু ব্রিজ পার হয়ে আমরা সশব্দে ধেয়ে চললাম। কত রাস্তা পার হয়ে মাইলের পর মাইল অতিক্রম করে শেষ পর্যন্ত অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম আবার আমরা সেই জায়গাটায় যেখানেও গাড়িতে উঠেছিল। ওখানে ফিরে আসার ওর কি উদ্দেশ্য আমি আন্দাজ করতে পারতাম না। যাই হোক, গাড়িটা থেকে 100 গজের মতো পিছন থেকে আমিও গাড়ি থামালাম। ও বাড়ির পিছনে ঢুকলো, গাড়িটা চলে গেল। এক গ্লাস জল দিন দয়া করে, কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেল। দিলাম জলের গ্লাসটা, ও জল পান করলো। বলল, আহ, বড় ভালো লাগছে। সেখানে দাঁড়িয়ে রইলাম মিনিট 15 মতো, কি তারও একটু বেশিক্ষণ। এমন সময় বাড়ির ভিতর থেকে ঝগড়াঝাটির আওয়াজ আমার কানে এলো এবং পর মুহূর্তেই দরজাটা এক ধাক্কায় খুলে গেল। বেরিয়ে এলো যে দুজন, তাদের একজন হলো ড্রাইভার, অন্য লোকটি হলো অল্প বয়স্ক। আগে তাকে কখনো দেখিনি। সে ড্রাইভারের কলারটা চেপে ধরেছিল। যখন সিঁড়ির উপরটা এসে পৌঁছলে ড্রাইভারকে এমন এক ধাক্কা লাথি মারলো যে প্রায় মাঝ রাস্তা পর্যন্ত ছিটকে পড়ল সে। তারপর তাকে লক্ষ্য করে হাতের লাঠিটা দুলিয়ে চিৎকার করে বলল, কুত্তা কোথাকার, নিরীহ মেয়েটিকে অপমান করতে এসেছো, উচিত শিক্ষা দেব। সে এত রেগে গিয়েছিল যে হয়তো ড্রাইভারকে লাঠি পেটা করে বসতো, যদি না কুত্তাটা টলতে টলতে যথাসম্ভব বেগে দৌড় শুরু করত। একেবারে রাস্তার মোড় পর্যন্ত ধেয়ে এলো সে। তারপর আমার গাড়িটা চোখে পড়তে আমাকে ডেকে গাড়িতে উঠে পড়লো। বলল, চলো চলো, হ্যারিডাস প্রাইভেট হোটেল। ও গাড়ির মধ্যে উঠে বসলে আমার বুক আনন্দে এমন নেচে উঠলো যে ভয় হলো এই শেষ মুহূর্তে আমার অ্যানিউরিজম ফেটে যায় বুঝি। আস্তে আস্তে চললাম চিন্তা করতে করতে, কি এখন কর্তব্য। ভাবলাম সরাসরি গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে কোনো নির্জন গলিপথে ওর সঙ্গে শেষ সাক্ষাৎ করি। এই সিদ্ধান্ত প্রায় গ্রহণ করেছি, এমন সময় আমার হয়ে ওই সমস্যার সমাধান করে দিল। মদ্যপানের নেশা আবার ওকে পেয়ে বসলো। একটা মদের দোকানের সামনে আমায় থামতে হুকুম করল। তারপর সে ভিতরে গেল, আমাকে ওর জন্য অপেক্ষা করতে বলে। সেখানে রয়ে গেল যতক্ষণ না দোকান বন্ধ হলো। ফিরে যখন এলো ততক্ষণে ওর নেশা এমন সাংঘাতিক হয়েছে যে বুঝলাম যে খেলার ফলাফল এখন একেবারে আমার হাতের মুঠোয়। ভাববেন না আমি তাকে একেবারে বিনা উত্তেজনায় হত্যা করতে চেয়েছিলাম। সেটা করলে অবশ্য উচিত কাজই হতো, সন্দেহ নেই, কিন্তু তবুও সে প্রবৃত্তি আমার ছিল না। অনেককাল ধরেই আমি স্থির করে রেখেছিলাম যে প্রাণে বেঁচে যাওয়ার একটা সুযোগ তাকে আমি দেব। আমেরিকায় যখন ভবঘুরে জীবনযাপন করছিলাম এবং যেসব চাকরি তখন গ্রহণ করেছিলাম তার মধ্যে একটা হলো ইয়র্ক কলেজের ল্যাবরেটরির দারোয়ান আর ঝাড়ুদারের কাজ। একদিন এক অধ্যাপক বিষ সম্বন্ধে বক্তৃতা করেছিলেন। একটা বস্তু ছাত্রদের দেখিয়ে তিনি বলেছিলেন এটি একটি অ্যালকালয়েড। এ তিনি সংগ্রহ করেছিলেন দক্ষিণ আমেরিকার কোনো বিষাক্ত তীর থেকে। সে বিষ নাকি এমন সাংঘাতিক যে সামান্য একটু খেলেই মৃত্যু অবধারিত। লক্ষ্য করলাম কোন বোতলে সেটা রাখা হয়েছে এবং সবাই চলে গেলে খানিকটা তুলে নিলাম সেই বোতল থেকে। ওষুধ তৈরির কাজ আমার মোটামুটি ভালোই জানা ছিল। এই অ্যালকালয়েডটি এমন কয়েকটা ছোট ছোট বড়ি তৈরি করলাম যেগুলো জলে গলে যায়। এই একটা বড়ির সঙ্গে ঠিক অমন দেখতে আর একটা বড়ি একটা কৌটোয় রাখলাম যেটায় বিষ মেশাইনি। তখনই ঠিক করে ফেললাম যে সুযোগ পেলেই ওদের দুজনকে এই দুটো বড়ির কৌটো থেকে একটা বেছে নিয়ে খেতে বলবো, আর তারপর অন্যটা খাবো আমি নিজে। গুলি করে মারার চেয়ে কম মারাত্মক হবে না এবং কাজটা যে সম্পূর্ণ নিঃশব্দেই হবে তাতে সন্দেহ নেই। সেই থেকে আমি বডিগুলো সঙ্গে রেখে এসেছি।
এতদিনে ব্যবহারের সময় এলো। রাত তখন 12:30 বেজে গেছে। কনকনে ঠান্ডা, যেমন ঝড় তেমনি মুষলধারে বৃষ্টি। তবে বাইরের এই দুর্যোগ যতই হোক, প্রাণে তখন আমার আনন্দের অবধি নেই। ইচ্ছে হচ্ছে সে আনন্দ প্রকাশ করি চিৎকার করে, অট্টহাসি হেসে। আমার তখনকার মনের অবস্থা আন্দাজ করতে পারবেন যে দীর্ঘ 20 বছর কোনো বস্তুর সন্ধানে কাটাবার পর তা হঠাৎ যখন একেবারে হাতের কাছে এসে যায়, একটা চুরুট ধরালাম, মনটাকে শান্ত হওয়ার আশায় টান লাগালাম তাতে। কিন্তু তবু হাত কাঁপছে, বুক টন টন করছে উত্তেজনার আতিশয্যে। চলেছি আর দেখছি মিষ্টি মেয়ে লুসি আর বৃদ্ধ জন ফেরিয়ার অন্ধকারে মিটিমিটি হাসি হাসছে আমার দিকে তাকিয়ে, এমন স্পষ্ট যেমন এখন আপনাদের দেখছি। সমস্ত পথটা দুজনে গোড়ার দিক থেকে সমানে চলেছে আমার সামনে সামনে। শেষ পর্যন্ত ব্রিস্টন রোডের বাড়িতে পৌঁছালাম। কোথাও জনমানবের সাড়া নেই, কোনো শব্দ শোনা যাচ্ছে না, কেবল বৃষ্টির শব্দ ছাড়া। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ড্রেবার নেশার ঘরে জড়সড় হয়ে ঝিমিয়ে রয়েছে। হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, নামার সময় হয়েছে। ও বলল, আচ্ছা। হয়তো মনে করেছিল ও যে হোটেলের নাম করেছিল সেখানেই ওকে আমি নিয়ে এসেছি। আর একটাও কথা না বলেও আমার পিছু পিছু চললো বাগানের ওপর দিয়ে। ওর মাথা তখনও ভারী হয়েছিল, যে জন্য আমায় ধরতে হয়েছিল, পাছে পড়ে যায়। দরজাটা খুললাম, তারপর সামনের ঘরে নিয়ে গেলাম ওকে। বিশ্বাস করুন, বাপ আর মেয়ে সমস্ত সময় ঠিক যেন আমার সামনে সামনে চলছিল। পা ফেলতে ফেলতেও বলল, একেবারে নরকের অন্ধকার যে। আমি বললাম, এক্ষুনি আলো হবে। সঙ্গে একটা মোমবাতি এনেছিলাম। এই বলে দেশলাই জেলে ধরালাম সেটা। তারপর মোমবাতির আলোটা আমার নিজের মুখে ফেলে তারপর তার দিকে ফিরে বললাম, আচ্ছা যে ড্রাইভার, বলো তো আমি কে? ঝাপসা মাথারের দৃষ্টিতে ও আমার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপরই হঠাৎ মহা আতঙ্ক তার মুখে ফুটে উঠল, সমস্ত শরীর কেঁপে উঠল থর থর করে। সুতরাং বুঝতে বাকি রইল না যে ও চিনতে পেরেছে আমাকে। রক্ত শূন্য মুখে টলতে টলতে পেছিয়ে গেল এক পাও। ওর কপালে ঘাম ফুটে উঠল, দাঁতে দাঁতে শব্দ হতে লাগলো। অনেকক্ষণ ধরে হাসলাম। আমি জানতাম প্রতিশোধে আনন্দ আছে, কিন্তু তাতে যে আমার আত্মা এমন শান্তি পাবে এ আমি কখনো আশা করতে পারিনি। বললাম, জানিস সে কুত্তা, সল্ট লেক সিটি থেকে সেন্ট পিটার্সবার্গ আমি তোর পিছু পিছু ছুটেছি, কিন্তু প্রতিবারই তুই আমায় ফাঁকি দিয়ে এসেছিস। এতদিনে তোর পথ চলা শেষ হলো, কারণ হয় তুই না হয় আমি আর কাল সূর্য ওঠা দেখবো না। আমার কথায় সে আরো পিছিয়ে গেল, আর তার মুখের ভাবে বুঝলাম আমায় সে পাগল মনে করেছে। আর বলতে কি, তখনকার মতো আমি পাগলই হয়ে গিয়েছিলাম। কপালের শিরাগুলোই যেন হাতুড়ির ঘা পড়ছিল, এবং আমি হয়তো অজ্ঞানী হয়ে যেতাম যদি না নাক দিয়ে রক্ত পড়ে আমার যন্ত্রণার উপশম হতো। দরজায় চাবি লাগিয়ে চাবিটার মুখের উপর নাড়তে নাড়তে আমি বললাম, এই বল, লুসি পেরিয়ার সম্বন্ধে তোর কি মনে হচ্ছে? দেরি হলো বটে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই শাস্তি পেতে হচ্ছে তোকে। লক্ষ্য করলাম কাপুরুষটার ঠোঁট দুটো কাঁপছে থর থর করে। হয়তো সে প্রাণ ভিক্ষা করত, কিন্তু তা করলো না, কারণ সে ভালো করেই জানতো সে চেষ্টা হবে সম্পূর্ণ ব্যর্থ। তোতলাতে তোতলাতে বলল, তুমি কি আমার হত্যা করবে? আমি বললাম, হত্যা? হত্যা কিসের? একটা ঘেয় কুত্তা, তাকে মারা আবার হত্যা নাকি? কি দয়া তুই দেখিয়েছিলি যখন আমার প্রিয়তমাকে তার নিহত পিতার কাছ থেকে টানতে টানতে তোর নির্লজ্জ হারেমের মধ্যে নিয়ে গিয়েছিলি। কাঁদো কাঁদো গলায় ড্রাইভার বলল, কিন্তু আমি তো বাবাকে মারিনি। কিন্তু তুই তো তার নিষ্পাপ বুক ভেঙে দিয়েছিলি। তীক্ষ্ণ চিৎকার করে কৌটোটা তার সামনে দোলাতে দোলাতে আমি বলে উঠলাম, ঈশ্বরই স্বর্গ থেকে বিচার করবেন। এর একটাতে আছে মৃত্যু আর অন্যটাতে আছে জীবন। একটা তুই বেছে নিয়ে খেয়ে ফেলবি, তুই যেটা নিবি না সেটা নেব আমি। দেখা যাক পৃথিবীতে সুবিচার বলে কিছু আছে
না কেবল মানুষ দৈবের বশেই চলে। উৎকট চিৎকার করেও কুকড়ে গেল, ক্ষমা ভিক্ষা করতে লাগলো। তখন আমি ছুরিটা খুলে ওর গলার কাছে ধরতে তবেও রাজি হলো। তখন আমি গিলে ফেললাম অন্যটা। তারপর দুজনেই 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম পরস্পরের দিকে, অপেক্ষা করছি কে মরবে আর কে বাঁচবে। বিষ শরীরে প্রবেশ করার যন্ত্রণার প্রথম পূর্বাভাস যখন সে পেল, তার তখনকার মুখভঙ্গিতে সে ছবি ফুটে উঠেছিল। তাকে আমি জীবনে ভুলতে পারবো? আমি তখন দেখছি আর হাসছি, লুসির আংটিটাও চোখের সামনে ধরে, অবশ্য মাত্র মুহূর্তকালের জন্য, কারণ এগুলো একটা কার্যকরী হয় অতি অল্প সময়ের মধ্যেই। যন্ত্রণা আসলে সে তার শরীর বেঁকে দুমড়ে যাচ্ছে, 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে সে টলতে লাগলো, আর তারপরে অত্যন্ত কর্কশ চিৎকার করে পড়ে গেল দড়াম করে। লাথি মেরে ওকে চিৎ করে ফেললাম, তারপর বুকে হাত রাখলাম। কোনো স্পন্দন নেই, মৃত্যু হয়েছে তার। এদিকে আমার নাক দিয়ে সমানে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে আমার দৃষ্টি নেই তখন। জানি না সেই রক্ত দিয়ে দেওয়ালে লেখার খেয়ালটা কেন আমার মাথায় এলো। হয়তো পুলিশকে ভুল পথে চালানোর দুষ্ট বুদ্ধিটা জেগেছিল, কারণ তারপর আমার মন বেশ হালকা হলো, মনটা খুশি খুশি হয়ে উঠলো। মনে পড়লো নিউ ইয়র্কে থাকতে একজন মৃতের দেহ পাওয়া গিয়েছিল, যেখানে মৃতদেহটা রাখা ছিল তার উপর রাশি কথাটা লেখা ছিল, এবং তখনকার কাগজে কাগজে এনে লেখা হয়েছিল। আন্দাজ করা হয়েছিল হয়তো কোনো গুপ্ত সংস্থার কীর্তি। নাক থেকে বেরোনো সেই রক্তে আঙুল ডুবিয়ে দেওয়ালের একটা সুবিধা মতো জায়গায় লিখলাম কথাটা। তারপর ফিরে গেলাম গাড়িতে। লক্ষ্য করলাম কেউ নেই কোথাও, আর ঠান্ডা হাওয়া বইছে প্রচন্ড। খানিকটা এগিয়ে যাওয়ার পর আমি পকেটে হাত দিলাম, যে পকেটে সচরাচর লুসির আংটিটা রাখি, কিন্তু দেখলাম সেটা নেই সেখানে। আমি যেন বজ্রাহত হয়ে পড়লাম, কারণ আমার কাছে লুসির একমাত্র স্মৃতিচিহ্ন ছিল ওটাই। মনে হলো হয়তো যখন রেবারে মৃতদেহের উপর ঝুঁকে পড়েছিলাম তখন ওটা পড়ে গিয়ে থাকবে। তাই পাশের একটা রাস্তায় গাড়িটা রেখে নির্ভয়ে এগোলাম বাড়িটার দিকে, আংটিটা উদ্ধার করার জন্য। আমি তখন যে কোনো ঝুঁকি নিতেও প্রস্তুত। একটা পুলিশ বাড়িটা থেকে বেরিয়ে আসছিল, ঢুকতে গিয়ে একেবারে সরাসরি তার 2 হাতের মধ্যে পড়ে যায়। একেবারে বেহেড মাতালের অভিনয় করে তবে রক্ষা পাই তখন। এরিক জেডেবারের মৃত্যু এইভাবেই হলো। তখন শুধু স্ট্যান্ডারসনকে ওই পরিণতিতে পৌঁছিয়ে দেওয়া, তাহলে এই জন ফেরিয়ারেরও মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। জানতাম সে হ্যালিডেস প্রাইভেট হোটেলে আছে, তাই আমি সারাদিন ঘুরঘুর করলাম সেখানে, কিন্তু বেরোলো না সে। যখন দেখলো ড্রেভার ফিরল না, হয়তো কোনো সন্দেহ তার মনে জেগে থাকবে। সে ছিল যেমন অত্যন্ত ধূর্ত, তেমনি অতি সাবধানী। কিন্তু বাড়ি থেকে না বেরিয়ে আমায় ঝেড়ে ফেলতে পারবে এই যদি মনে করে থাকে, তাহলে সে ভুল করেছে। ও শোবার ঘরের জানলা কোনটা তা জানতে আমার দেরি হলো না। হোটেলের পিছনে কয়েকটা মই ছিল। পরদিন খুব ভোরে, তখন সবে অন্ধকার হালকা হয়ে আসছে, একটা মইয়ের সাহায্যে ঢুকলাম তার ঘরে, জাগালাম তাকে। বললাম, বহুকাল আগে সে যে হত্যাকাণ্ড করে এসেছে তার জবাবদিহি করতে হবে এখন। ড্রেভারের মৃত্যু কিভাবে হয় তাকে পরিষ্কার করে জানালাম। বিষাক্ত বড়ি থেকে বেছে নেবার সুযোগ তাকেও দিলাম আমি। এতে বেঁচে যাওয়ার যেটুকু সুযোগ ছিল তা গ্রহণ না করে সে বিছানা থেকে লাফিয়ে উঠে আমার গলা লক্ষ্য করে আত্মরক্ষার তাগিদে তখন আমায় তার বুকে ছড়ি বসাতে হলো। অবশ্য না হলেও পরিণতিতে কোনো হেরফের হতো না, কারণ দৈব কখনোই সেই অপরাধীকে বিষ পরি ছাড়া অন্যটি বেছে নিতে দিত না। মাঝখানে এতক্ষণ কি ভাবছিলাম তাই ভাবলেন তো? আমার মনে হলো জীবনে প্রথমবার যখন কাউকে ছুরি মারলাম, তখন আমার মনের মনুষ্যত্বটা কোথায় গেল। তাই মাঝখানে ওই জায়গাটায় আমার কথার স্বর নেমে গেছিল। আর বিশেষ কিছু বলার নেই, এবং সেইটাই ভালো, কারণ আমার দিনও প্রায় ফুরিয়ে এসেছে। এরপরেও আমাকে গাড়ি চালাতে হচ্ছিল যতদিন না আমেরিকায় ফেরার মতো টাকা জোগাড় করতে পারছি। একদিন গাড়ি আড্ডায় দাঁড়িয়ে আছি, এমন সময় একটা রুক্ষ ছেলে এসে জিজ্ঞেস করলো জেফারসন হোপ নামে এক গাড়োয়ান এখানে আছে কিনা। বলল 221B বেকার স্ট্রিটে যেন গাড়ি নিয়ে যায়।
কোনো সন্দেহ না করে আমি গেলাম সেখানে। তারপরে এই যুবকটি হাতেই কড়া পরিয়ে দিলেন, এমন কায়দায় যেমনটি আমি জীবনে কখনো দেখিনি। এই হলো আমার সম্পূর্ণ কাহিনী ভদ্র মহোদয়গণ। আপনারা হয়তো আসল হত্যাকারী বলতে পারেন, কিন্তু আমি দাবি করছি আপনারা যতটা, আমিও ঠিক ততটাই দ্বন্দ্বমুন্দের অধিকারী। শার্লক হোমস বললেন, বেশ, একটা ব্যাপারে আমার আরেকটু জানবার আছে। আংটির বিজ্ঞাপন দেখে যে দাবি করতে এসেছিল সেই সহকর্মীটিকে? চোখ টিপে হাসতে হাসতে কয়েদিটি বলল, নিজের কথা আমি বলতে পারি, কিন্তু অন্যকে বিপদে ফেলতে চাই না। আপনার বিজ্ঞাপন দেখে মনে হয়েছিল হয়তো এখনো ফাঁদ, কিংবা হয়তো সত্যি আমার সে আংটিটাই। বন্ধুটি নিজে থেকে গিয়েই বলল, দেখবে, নিশ্চয়ই স্বীকার করবেন সে কাজটা সে বেশ পরিপাটি ভাবেই করেছিল। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, সহৃদয়ভাবে বললেন হোমস। খুব গম্ভীরভাবে ইন্সপেক্টর বললেন, যাই হোক ভদ্র মহোদয়গণ, আইনের যা যা করণীয় সেগুলো মেনে চলতেই হবে। বৃহস্পতিবার আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে এবং সেই সময় আপনাদের উপস্থিত থাকা চাই। সেই সময় পর্যন্ত দায়িত্ব রইল আমার উপর। এই বলে ঘন্টা বাজালেন। দুইজন ওয়ার্ডার্স এসে মিস্টার জেফারসন হোপকে নিয়ে চলে গেল এবং হোমস আর আমি থানা থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে ফিরে এলাম বেকার স্ট্রিটে।